প্রত্যেকটা ডোরে আমরা নক করেছি। নক করে মানে আমি বলেছি আর কি যে দেখুন আমরা আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, একটু কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার এই জিনিসটা নিয়ে আমি চর্চা করতাম বা ইন্টারেস্ট আমার, তো আমিও চাইছিলাম যে কোনো একটা সাইন যদি আমি পাই। আর ওর কাছে বেসিক্যালি তুমি যে নক করছো আর এই যে কথাটা বলছো, ইউ আর অ্যাকচুয়ালি টকিং টু দ্য স্পিরিট। একদম। আমরা প্রত্যেকটা ডোরে গিয়ে ডাবল নক করেছি, ঠিক আছে? ওই ডোরটা থেকে পার্টিকুলারলি নক আসছে। ডিস্টারবেন্সটা শুরু হয় যেদিন থেকে আমি কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, হঠাৎ করে মাঝরাতে একটা হাতে তালি দেওয়ার মতো একটা আওয়াজ আসে ঠাস করে। তো আমি ইগনোর করি, হতেই পারে রাত্রিবেলা কত কিছু হতে পারে, কুকুর ফুকুর হয়ে করতে পারে। আচ্ছা, কিছুক্ষণ পর আবার দুটো আওয়াজ হয়, হাতে তালি দেওয়া, হাতে তালির। আমায় বলছে, দীপদা আমাদের ওখানে একজনের সাথে আমরা কথা বলেছি, তান্ত্রিক উনি, তো আমার মিসেস ওনাকে বলেছেন যে আমি তো রোজ দিন ঘরে পুজো দিই, রোজ দিন প্রদীপ জ্বালাই, কেন আমার ঘরে এই সমস্যাটা হবে? ঠাকুরের মন্দির আছে। উনি নাকি হাসতে হাসতে বলেছে যে প্রদীপটা তো তুই শ্মশানে জ্বালাস। প্রদীপটা তুই শ্মশানে জ্বালাস? প্রদীপটা তো তুই শ্মশানে জ্বালাস। ঘরটাই হয়ে আছে শ্মশানের মতন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই সিরিজে, যেটা মেনলি ডিল করে আনক্যানি, সুপারন্যাচারাল বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে। তবে এই সিরিজের দ্য মেন নোশন বা মেন মোটো ইজ টু সার্ভ ইউ অল উইথ ট্রুথ, মানে সত্য ঘটনা যেগুলো কারোর সঙ্গে হয়েছে, এবং তাদেরকে আমাদের স্টুডিওতে এনে তাদের সঙ্গে একটা মূলত গল্প শোনা নয়, একটা ডিসকাশনের মাধ্যমে সেই ঘটনাগুলোকে একবার রিক্যাপ করা বা আর একবার মানে রান থ্রু করার মতন। তো আজকে যেই এপিসোডটা আমরা এখানে শ্যুট করতে যাচ্ছি, বা আমরা আজকে যে এপিসোডটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, এখানে কিন্তু মাল্টিপল ঘটনা আছে, এবং সেটা শুরু হয় মানে ইট ইজ নট আ সিরিজ বা সিকোয়েন্স নয়, তবে এটা একটা অল সেক্লুডেড অ্যান্ড স্ট্যান্ডঅ্যালোন ঘটনা, যেটা প্রথমে কলকাতার একটা ইনসিডেন্ট, তারপরে শিলিগুড়ির একটা ঘটনা আছে আমাদের নর্থ বেঙ্গল, আমাদের শিলিগুড়িতে, এবং তারপরে একটা ঘটনা আছে যেটা হচ্ছে আগরতলার। তো এই এপিসোডটা একটু বড় হবে বা একটু লম্বা হয়ে যাবে, সেই জন্য উই আর গোয়িং টু ডিভাইড ইট ইনটু টু পার্টস। সো প্রথম এপিসোডটা বা প্রথম পার্টটা হবে হচ্ছে কলকাতা আর শিলিগুড়ির যে দুটো ঘটনা সেগুলো নিয়ে, এবং দ্য সেকেন্ড পার্ট আমরা কনক্লুড করব এই এপিসোডটা উইথ আগরতলার ঘটনা, দুটো ঘটনা। সো আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আমাদের স্টুডিওতে যারা আসছেন, যারা নিজেদের এই ন্যারেটিভসগুলো বলছেন বা জানাচ্ছেন বা যেই গল্পগুলো শেয়ার করছেন আমাদের সঙ্গে, এনারা কেউ কিন্তু মানে প্রফেশনাল ন্যারেটার্স বা ওরেটার্স নয়। সুতরাং একজন ব্যক্তি যে দারুণভাবে গল্পটাকে শোনাবে সেরকম নাও হতে পারে, কারণ এটা তো বলতে পারে একদমই, কারণ হচ্ছে এই ঘটনাগুলো হচ্ছে একদম নিজের সঙ্গে ঘটে যাওয়া ভীষণ সাধারণ লোকের সাধারণ ঘটনা, বা সাধারণ লোকের অসাধারণ ঘটনা বলতে হয়, এবং সেগুলোকে ভীষণভাবে অতিরঞ্জিত করে একটা মশালা ফ্লেভার অ্যাড করে যে আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, আমরা কিন্তু সেটা খুব একটা বিলিভ করি না। উই ট্রাই টু কিপ ইট অ্যাজ ক্যাজুয়াল অ্যাজ পসিবল আর অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল, তাই তো? হ্যাঁ। সো আর আমি বেশি না কথা বাড়িয়ে আইল মুভ আউট উইথ আওয়ার গেস্ট টুডে, বাট তার আগে একটা ছোট্ট
ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমাদের অ্যানালিটিক্সগুলো দেখে যেটা বোঝা যায় আর কি, যে আপনারা প্রচুর লোকজন আছেন আপনাদের মধ্যে যারা আমাদের এই সিরিজ বা আমাদের এপিসোডসগুলো দেখছেন, ফলো করছেন, কিন্তু কোথায় যেন সাবস্ক্রিপশনটা করতে একটুখানি ভুলে যাচ্ছেন। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এপিসোডসগুলো ভালো লাগলে একটা লাইক প্লিজ দিয়ে যাবেন, আর কমেন্টস তো আছেই। সেটা আমাদের এই সিরিজটা যদি ভালো লাগে, খারাপ লাগে, হোয়াট এভার ইজ ইয়োর থট, ইট ক্যান বি গুড, ব্যাড, আগলি, হোয়াট এভার ইট ইজ, বাট প্লিজ কমেন্ট করে জানাবেন। সো let's move on with our guest today. Welcome to our show and welcome to our studio. থ্যাংক ইউ। So Deep, right? Okay. So Deep, কেমন আছো আজকে? এই চলে যাচ্ছে কোনো এক রকম। আর একটা we will go with a vivid discussion about his background, একটা ছোট ব্রিফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে? Okay. সো কি করো তুমি? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফার্মাতে আছি। আচ্ছা। আমার বর্ন অ্যান্ড বট আপ ত্রিপুরা আগরতলায়, শিলিগুড়িতে আজকে 5 বছর। শিলিগুড়িতে আছো 5 বছর, মানে এখন শিলিগুড়ি হেডকোয়ার্টার্সের আন্ডারে কাজ করছো? হ্যাঁ, শিলিগুড়ি আচ্ছা, আচ্ছা। হেডকোয়ার্টার। আর তুমি বরাবরই কি এই মেডিকেল প্রফেশনেই আছো নাকি অন্য? না, অন্য প্রফেশনে ছিলাম। এর আগে আমি কলকাতায় ছিলাম বহু বছর, একটা লং টাইম আমি কলকাতাতে ছিলাম। সেক্টর 5-এ আমি জব করতাম, তখন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে ছিলাম আমি। আচ্ছা 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 আচ্ছা। ওখান থেকে তারপর আমি ফার্মাতে আসি আর কি। তো এই শিফটিংটা কিরকম করে হলো? অ্যাকচুয়ালি ফার্মা, মানে ওটা তো একাডেমিক একটা সেকশন। ব্যাপারটা হলো ফার্মা লাইনটাই আমার খুব পছন্দের লাইন ছিল। আচ্ছা আচ্ছা। তো খুব ইচ্ছে ছিল যে এই জায়গায় একবার আসবো। পরিবারে কেউ এই মেডিকেল ফিল্ড বা ফার্মাতে জড়িত? না, কেউ জড়িত না, কিন্তু বন্ধু বান্ধব অনেক সাকসেসফুল আর কি। সো হাউ আর ইউ লাইকিং দিস পার্টিকুলার প্রফেশন? কি বলবো, মানে সব ভালোই আমি ভালো লাগে। আর তোমার কোন কোন রিজিয়নে বা কোন কোন শহরে তোমাকে কাজ করতে হয়? শিলিগুড়ি হেডকোয়ার্টার? শিলিগুড়ি, এই গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, সবটাই মোটামুটি এন্টায়ার নর্থ বেঙ্গল মোটামুটি। মানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হয়েই থাকে প্রচুর প্রচুর। গ্রেট। সো এই আজকে আমাদের এপিসোডটা শুরু হওয়ার আগে আমি শুনছিলাম, যখন আমি ক্যামেরাগুলোকে অ্যাডজাস্ট করছিলাম অ্যান্ড অল, তখন ইউ আর হ্যাভিং আ কনভারসেশন উইথ অরুণিমা। আমি শুধু এইটুকুনি শুনলাম, এবং সেটাই আমি আজকে দর্শকদের বললাম প্রথমেই, যে 3-4টে ঘটনা আছে। তো প্রথমটা যেটা হচ্ছে যে কলকাতার ঘটনা, রাইট? সো শুনবো ডেফিনেটলি। 2011-র কথা বলছি, 11 শেষের দিকে। তখন আমি কলকাতায় চাকরি করি। আমি থাকতাম টালিগঞ্জে, কিন্তু আমার অফিসটা ছিল সেক্টর 5-এ, অনেকটা দূর, কিন্তু আমার ওখানে থাকা হতো। তো আমার যে জুনিয়র ছিল, তো আমি অ্যাকচুয়ালি সবসময় এই ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্ট, কারণ আমি খুব বিলিভ করি। আমাদেরকেও ভীষণ ইন্ট্রিগ করে এই ব্যাপারগুলো। যদি মনে হয় আমার যে আমি ভগবানকে বিলিভ করি, তাহলে আমার মনে হয় যে আমি নেগেটিভ এনার্জিটিকেও বিলিভ করি, যে এক্সিস্টেন্স আছে, আমার মনে হয়। ঠিক আছে? তো আমি যখন সবসময় এইসব নিয়ে কথা বলতাম, তখন আমারই একটা জুনিয়র ছেলে ছিল, যে আমায় বলতো যে দীপদা, ঠিক আছে, আমরা একদিন, আমার চেনা পরিচিত একটা লোকেশন আছে, আর ও খুবভাবে ওগুলো নিয়ে কাজ করতো তখন। তো বলতো, চলো তুমি আর আমি, যেহেতু আমি খুব সাহস দেখিয়েছি, তুমি আর আমি একদিন একটা জায়গায় এক্সপ্লোর করবো। আমি বললাম ঠিক আছে। মানে একটা প্যারানর্মাল এক্সপেডিশন কাইন্ড অফ? একদম। ঠিক আছে। তো আমি একদিন রাতে এমনি আমার ঘরে বসে কথা বলছি, হঠাৎ করে বলছে, চলো একটা ভালো টাইম এসছে, এবার 1:30-2 বাজে, চলো আমি যে তোমায় বলেছিলাম ওই জায়গাটায় আজকে যাই, এক্সপ্লোর করি অ্যাকচুয়ালি ওখানে কিছু আছে কি না। কারণ আমিও শুনেছি যে ওখানে আপনার ওই তিওয়ারি যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি করে, ওখান থেকে এসে নাকি ওই বিল্ডিংয়ে করেছে, রিসার্চ ফিচার করে ওরা নোটিস ফোটিস লাগিয়েছে। তাই বললাম আমি তো শুনিনি। আর তখন তো অ্যাকচুয়ালি ইউটিউবটা বা সোশ্যাল মিডিয়াটা এতটা অ্যাডভান্স ছিল না। রাইট রাইট। ঠিক আছে। তো তখন ও আর আমি চলে আসি, আমরা আসলাম। তারপর বালিগঞ্জে ওই ফ্ল্যাটটা, অ্যাপার্টমেন্টটা, মানে ওই রাতের বেলাতেই তো? ওই রাতের বেলাতেই চলে আসি। আসলাম, আসার পর প্রথম তো ওই সিকিউরিটি ঢুকতে দেবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, যেহেতু আমরা ওই অ্যাপার্টমেন্টের কেউ নই, তো যাই হোক, ও আই কার্ড দেখিয়ে কোনোভাবে ম্যানেজ করেছে, আমরা ঢুকেছি। একটুখানি ইন্টারাপ্ট করছি, আই এম নট রিয়েলি শিওর, তুমি হয়তো বলেছো, বাট কোন ইয়ার এটা, আর
টাইমটা কেমন ছিল, মানে ওয়েদার ইট ওয়াজ লাইক উইন্টার্স অর সামার? ওটা আপনার ওই ডিসেম্বর 2011 ডিসেম্বর, মানে শেষের দিকে আর কি, নভেম্বর ডিসেম্বরের দিকে, বেশ ঠান্ডার সময়। ভালো কথা মনে করিয়ে দিয়েছো টাইমটা, আমি বলছি, ঠিক আছে, ওটা আমার মাথার থেকে চলে যায়, যাকেই বলি ঘটনাটা আছে, যাই হোক। তো আমরা যাই, 15 বা 16 ফ্লোরের অ্যাপার্টমেন্ট ছিল, আচ্ছা, আর ঘটনাটা হয়েছিল 12 ফ্লোরে। আর 12 নম্বর ফ্লোরে কেউ উঠতে পারবে না, কেননা লিফট থেকে 12 নম্বর বাটনটাই নাই। ওকে, ঠিক আছে, কেউ উঠতে গেলে 11তে উঠবে, আদারওয়াইজ 13তে উঠবে। আচ্ছা, 12 নম্বর লিফটের থেকে ওই বাটনটা খুলে নিয়েছে। এটা আমি লিফটে ওঠার পর যখন দেখলাম, তখন আমি সেটা কি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্যই কি ওটাকে রিমুভ করা হয়েছে? হ্যাঁ, এই জন্য রিমুভ করে দিয়েছে। তো এবার ওই ফ্লোরটার মধ্যে 4টে ছিল, ফ্ল্যাট ছিল, 4টে ফ্ল্যাটই পুরো ফাঁকা। আচ্ছা, তো 12 নম্বর ফ্লোরটা আপনার ওই লিফটের সুইচটাই খোলা, তুলে নেওয়া, ঠিক আছে, ওখানে যেতে পারবো না। তো আমরা 11 ফ্লোরে যাই, ওখান থেকে সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই উপরে। ওখানে কলাপসেবল ছিল, যেখানে বিশাল বড় একটা ভারী বরকম একটা তালা দেওয়া, লক করা, আর ওখানে একটা নোটিশ টাঙানো। প্রথম আমি ওটা চোখে দেখি, আর যতই সাহস থাকুক আর যাই থাকুক, এবার এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স করতে গেলে একটু তো গা ঝুমঝুম ব্যাপারটা থাকেই। তারপরে অত রাত, হ্যাঁ, তারপর দিয়ে এত রাত, মোটামুটি 2-2:30টার কথা বলছি, আরও ঠান্ডার দিন, ঠিক আছে, মানে পরিবেশ খুব নির্ঝুম পরিবেশ, চুপ, কোনো কথা, পিন ড্রপ সাইলেন্ট পরিবেশ। আচ্ছা, তো কলাপসেবল, আর যেহেতু তালাটা ভাঙার মতো কোনো রকম উপায় নেই, কলাপসেবল, আর উপরের গ্রিলের মধ্যে এইটুকু একটা প্যাসেজ ছিল, যে প্যাসেজটা দিয়ে খুব আমার মতো হালকা পাতলা, আমার থেকেও হালকা পাতলা মানুষ একটা ঢুকতে পারবে, এরমভাবে, এরকম একটা ব্যাপার। তো আমার সঙ্গে যে গেছিলো, ও আমার থেকেও আচ্ছা আর কি আপনার হালকা পাতলা মানুষ। তো ও প্রথম এন্টার করে, তারপর আমিও এন্টার করি। এন্টার করার পর ওই রুমটা ও জানতো যে কোন রুমটা নিয়ে ডিস্টার্ব, যেহেতু ওই ওখানকার ছেলে বা ও এসব নিয়ে চর্চা করে। তো আমরা কি করেছি, প্রত্যেকটা ডোর তো লক করা, প্রত্যেকটা ডোরে আমরা নক করেছি। আচ্ছা, নক করে মানে আমি বলেছি আর কি, যে দেখুন, আমরা আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, একটু কথা বলতে চাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমার এই জিনিসটা নিয়ে আমি চর্চা করতাম বা ইন্টারেস্ট আমার, তো আমিও চাইছিলাম যে কোনো একটা সাইন যদি আমি পাই। আর ওর কাছে বেসিক্যালি তুমি যে নক করছো আর এই যে কথাটা বলছো, ইউ আর অ্যাকচুয়ালি টকিং টু দ্য স্পিরিট। একদম বলার চেষ্টা। ওকে। আর ওর কাছে তখন এরম মেশিন, ম্যাগনেটিক ফিল্ড মেশিনও এতটা ছিল না, কিন্তু ওর কাছে একটা মেশিন ছিল তখনকার সময়, একটাই ছিল, যেটার মধ্যে আমি বলে দিয়েছিল, দাদা যদি রেড বাটনটা যদি খুবভাবে ব্লিং হয়, তাহলে বুঝে নেবে যে একটা এনার্জি এখানে, একটা নেগেটিভ এনার্জি এক্সিস্ট করছে, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে। আর ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ মেশিন, ওটা হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ডিটেক্টর মেশিন যেটা হয়। তো প্রত্যেকটা দরজাতে যখন আমরা নক করলাম, 1 মিনিট তোমাকে একটুখানি আটকাচ্ছি, এই যে একটু চেঁচামেচিটা হচ্ছে, এটা একটু বলে দাও। হ্যাঁ, উই আর ভেরি সরি। আমরা আজকের ইনফ্যাক্ট আজকের শ্যুটটা শুরু হতেই আমাদের অনেকটা ডিলে হয়ে গেছে। তার কারণ হলো আমরা অনেক চেষ্টা করেও এই সাউন্ডটাকে কাট করতে পারিনি। আমাদের পাশে একটা কোনো পলিটিক্যাল মিটিং বা একটা পলিটিক্যাল পার্টির সমাবেশ টাইপের কিছু একটা হচ্ছে, এবং সেটার সাউন্ড ফ্রিকোয়েন্সিসটা এতটাই লাউড যে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, কিন্তু ওটা ফুল কাট ডাউন করতে পারিনি আমরা। উই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। কিন্তু আজকে আমাদের সঙ্গে একটুখানি বেয়ার করতে হবে আপনাদের, ভূতের একটু রাজনৈতিক ভূতের গল্প। সো উই আর সরি ফর দ্যাট। লেটস কন্টিনিউ। তো আমরা নক করার পর প্রায় হাফ অ্যান আওয়ারের উপরে আমরা ছিলাম ওখানে, মোটামুটি 3টার ক্রস করে গেছে। আমি বললাম, দেখ পিনাকি, ওর নাম ছিল পিনাকি, বললাম দেখ পিনাকি, মনে হচ্ছে যদি থেকেও থাকতো আমাদের রেসপন্স করবে না। আমি বলছি বাতিটা জ্বলেনি না, কিচ্ছু হয়নি। বললাম চল এবার আমরা যাই।
আমরা শেষ সীমানা থেকে কলাপসেবল অবধি আসছি। শেষ যে ফ্ল্যাটটা ছিল ওই ডোরটা থেকে আমার এখনও তুমি দেখতে পাবে দাদি, আমরা প্রত্যেকটা ডোরে গিয়ে ডাবল নক করেছি, আচ্ছা, ঠিক আছে? ওই ডোরটা থেকে পার্টিকুলারলি নক আসছে। আর খুব অদ্ভুতভাবে যেই কথাটা দাদা আমায় বলেছিল যে শীতের সময় না গরমের সময় এতটা ঠান্ডা, ডিসেম্বর মাস তো মানে খুব ঠান্ডা, এতটা ঠান্ডার মধ্যেও আমরা ঘামছি। আর মনে হচ্ছে তোমার জ্যাকেট পরে বা সোয়েটার পরে তুমি যদি কোনো একটা জলে ডুব দিয়ে দাও তারপর উঠলে গাটা যেমন ভারী হয়ে যায়, মানে তুমি চলতে পারবে কিন্তু গায়ে প্রচণ্ড ভারী কিছু একটা ফিল হবে, সোয়েটার ভিজে থাকলে এরকম একটা ফিল হচ্ছে যে আমরা এগোতে পারছি না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা এগোচ্ছি, এরকম নয় যে আমরা এগোতে পারছি না। প্রথম নকটা আমি শুনি, ও শোনে, ও শোনার পর বেচারা পড়ে যায়, মানে ঘাবড়ে যায়, দীপদা তুমি কি শুনেছ? তো আমি ব্যাপারটাকে, তোমার সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হবে। আমি বললাম কিচ্ছু হয়নি, পড়ে যাওয়ার মতো কিছু নেই, আমি কিচ্ছু শুনিনি, চল এখানে কিছু নেই। কিন্তু আমার আমার মনে হয়ে গেছে যে এখানে কিছু একটা আছে, নাহলে ওই নকটা আসতে পারে না, ঠিক আছে? আর ওপরের ফ্লোরে নক করলে নিচ থেকে শোনা যাওয়ার মতো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? আমি ওকে উঠালাম, উঠিয়ে যখন বললাম তোর মিটারটা বের করতো, ও বের করলো। লাল বাটনটা, মানে লাল লাইটটা, সেই লাল বাতিটা আপনার ব্লিঙ্ক করছে না, জাস্ট জ্বলে আছে, মানে মনে হচ্ছে ওটা ফেটে যাবে, এতটা মানে ফোকাস, ফেটে যাবে। ওই রুমটা থেকে পরপর 3-4 বার নক আসলো, 3-4 বার আবার। তখন আমার মনে হলো যে মেবি ও কানেক্ট করার চেষ্টা করছে। কারেক্ট। আমি বললাম তুই কি স্টেবল, তুই যেতে পারবি? আমি একবার শুনতে চাই ও কিছু বলতে চাচ্ছে কি না। আমি গেলাম ওই ডোরটার ওখানে, গিয়ে আমি কান দিলাম, কান দিয়ে বলছি আপনি কি কিছু বলবেন? আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি, শুধু আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আপনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমার মনে হয় যে আপনি অতটা খারাপ মানুষ নন। যদি আপনি খারাপ মানুষ হতেন তাহলে এই অ্যাপার্টমেন্টে কেউ থাকতে পারতেন না। আমি বলছি ওনাকে রীতিমতো যে আপনি যদি এতটা খারাপ মানুষ হতেন তাহলে হয়তো এই অ্যাপার্টমেন্টেই ফাঁকা থাকতো, ঠিক আছে? শুধু এই ফ্লোরটা না। তো আপনার কিছু একটা আছে যেটা আপনি বলতে চাচ্ছেন আর কাউকে বলতে পারছেন না। আপনি কিছু বলতে চাচ্ছেন, আপনি বলুন। আর কোনো আওয়াজ আসছে না, পিন ড্রপ সাইলেন্ট। কিছুক্ষণ পর আমি আবার নক করলাম, কিছু আওয়াজ নেই। তারপর আমি পিনাকিকে বললাম, পিনাকি হয়তো ইন্টারেস্টেড না উনি, চলো আমরা বেরিয়ে যাই। আর ওই সময় কিন্তু লাল বাতিটা জ্বলছে না, আর জ্বলছে না। আবার আমরা ঠিক কলাপসেবলের সামনের দিকে যাচ্ছি, আবার ঠাক 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 নকের আওয়াজ। আর তখন লাল বাতিটা আবার ব্লিঙ্কিং না একদম জ্বলে আছে, মানে ফেটে যাবে এরকম একটা ব্যাপার। তোমরা বুঝতে পারছো না যে আমরা বুঝতে পারছি ভেতর থেকেই হচ্ছে। আর ওই পার্টিকুলার রুমটা এটাও তো হতে পারে যে ওই দরজার সামনে গেলে যখন তুমি কথা বলছো তখন ওটা ব্লিঙ্কও করছে না লাইটটা, আর কোনো রেসপন্সও আসছে না। এরকমও কি হতে পারে, মানে আই ডোন্ট নো, মানে পরেরটা আমি জানি না, যে ওই কোল্যাপসুল গেটের ওখানেই অ্যাকচুয়ালি স্পিরিটটা ছিল আর ওখানে না, বা এরকম না। অ্যাকচুয়ালি আমাকে যে ইনফরমেশনটা দিয়েছিল যে যেই রুমটা নিয়ে অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স, ওই রুমটা হলো এটা। আচ্ছা, ঠিক আছে, মানে ওই থাকে না D4 বা D5 এরকম, ওই রুমটা পার্টিকুলারলি ওটাই। আর নকটা ওখান থেকেই আসছে। তখন আমার মনে হলো ওর এক্সিস্টেন্সটাও বুঝিয়েছে, কিন্তু পছন্দ করছে না আমরা থাকি এখানে, এটা আমার মনে হলো। ওকে, তখন আমি পিনাকিকে বললাম, পিনাকি চল আমরা বেরিয়ে যাই। আর ওই গা ভারী ভাবটা কি রয়ে গেছে? হ্যাঁ, রয়ে গেছে, গা ভারী ভাবটা রয়ে গেছে। আর আমরা অঝরে ঘামছি, ঠিক আছে, ঘেমে একদম মানে অবস্থা খারাপ আমাদের। আর আমি আগে বেরিয়ে গেছি। আমি বেরোনোর পর ও আমার থেকেও খুব স্লিম, কিন্তু ও আর বেরোতে পারছে না। কিন্তু ঢোকার সময় কিন্তু ইজিলি আগে ঢুকে গেছে। ও ঢুকে গিয়ে আমাকে কমান্ড করেছে, দীপদা আমি চেষ্টা করেছি, তুমি একটু চেষ্টা করে অ্যাডজাস্ট করে ঢুকে যেতে পারবে।
কিন্তু ও বেরোতে পারছে না, ও আটকে গেছে, বলছে দীপদা আমি পারছি না বেরোতে, আমার মনে হচ্ছে কেউ আমায় টানছে, আমার গাটা এতবার আমার মনে হচ্ছে আমার পা ধরে কেউ টেনে রেখেছে, আমি বেরোতে পারছি না। বললাম আরে ভাই কিছুই হয়নি, কিচ্ছু নেই, তুই এখান থেকে বেরো, কারণ আমার তোকে সাহস দিতে হবে, একটা সাইকোলজিক্যাল বুস্ট আপ, একটা সাইকোলজিক্যাল বুস্ট আপ। যাই হোক খুব কষ্টে ওকে টেনে টেনে বের করলাম। বের করার পর খুব অদ্ভুতভাবে দাদা যখন আমরা নিচে নেমে আসি, বিশ্বাস করতে পারবে না, আমাদের গা পুরো আবার ঠান্ডা হয়ে যায়। মানে ওই জোনটার থেকে বেরিয়ে গেছো এখন, সেই জন্য জাস্ট জোন না, সিঁড়িটা থেকে যত নামছি ঠান্ডা লাগতে শুরু করেছে, মানে 11th ফ্লোরে 11th ফ্লোরে আবার ঠান্ডা লাগতে শুরু করে। আর সেই গাড়ি মানে গা ভারী, যে গা ভারী জিনিসটা গা ভারীটা মানে এত শুনতে শুনতে এতটাই ইন্ট্রিগ হয়ে গেছে, গা ভারীটা হয়ে গেল গাড়ি, সো গা ভারীটাও চলে গেল। হ্যাঁ একদম হালকা হয়ে গেছি, কোনো ইয়ে নেই। আমরা ইনফ্যাক্ট আমি লিফট চড়িনি আর, কারণ আমার মধ্যে একটু ভয় ভয় ছিল, তো আমার লিফটে আর উঠবো না, আমি সিঁড়ি দিয়ে নামবো। 11th ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে নেমেছি? 11th ফ্লোর থেকে আমি সিঁড়ি দিয়ে নেমেছি, কিন্তু বিশ্বাস করে নামার পরও আমি ঘামিনি, কারণ ঠান্ডা এত বিভৎস। অনেস্টলি স্পিকিং আমাদের বেশ কয়েকটা এপিসোড আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি এবং আরও অনেকগুলো আমাদের এখন পোস্ট প্রোডাকশনে আছে। যখন এটা শ্যুট হচ্ছে বা যখন দ্বীপের থেকে এই গল্পটা শুনলাম বা যখন এটা সিকোয়েন্স চলছে আর কি, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্যারানর্মাল ন্যারেশন দ্যাট আই হ্যাভ হার্ড আমাদের এই স্টুডিওতে, ইনক্লুডিং আমাদের প্রিভিয়াস সিরিজ অবিশ্বাস্য এবং এটা যেটা রান করছে এখন এক্সফিয়ার। কি বলো? হ্যাঁ মানে আমি খুব একটা কিছু বলতে পারছি না, মানে কি ওর বলাটা এত সুন্দর। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দীপ যে তোমার ন্যারেশনটা এত ভালো। মানে অনেস্টলি স্পিকিং যখন তুমি বলছিলে আই ওয়াজ এবল টু ফিল যে আমি ওটা দেখছি, আই ওয়াজ এবল টু ভিজুয়ালাইজ ওই সিচুয়েশনটা যেরকম ছিল। তুমি তো বললে প্রথমেই যে এখানে কিছু বাড়িয়ে বলার কিছু নেই, যেটা তোমার সঙ্গে ঘটেছে তুমি ওভাবেই বলবে, তো আমি ঠিক ওভাবেই তোমাকে বলেছি। তোমার বলাটা এত সুন্দর হচ্ছে, মানে সুন্দর মানে এতটা নাড়া দিচ্ছে যে আমি এখানটা বসে কিন্তু মনে হচ্ছে যে আমার সাথেই ওটা হচ্ছে, যার জন্য আমি এতটা ভয় পাচ্ছি। আর আরেকটা কথা, এই যে তোমরা ওখান থেকে বেরিয়ে আসলে অ্যান্ড রেস্ট ওয়াজ নর্মাল, এবং তার পরবর্তীতে কোনো নাইটমেয়ার্স বা মানে বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন বা অন্যরকম কোনো রকম হেলথ ইস্যুস বা হেলথ, হ্যাঁ একটু অ্যাড করছি, সেটা হলো আমার কোনো এফেক্ট হয়নি। আমি এসছি, আমি আসার পর আমি চান ফান করেছি, ও আমার ফ্ল্যাটেই ছিল, চান ফান করেছে, কিন্তু ওর পরদিন বিভৎস জ্বর ছিল, বিভৎস জ্বর ছিল। এটা হতে পারে ও অনেকটা ভয় পেয়ে গেছিলো, সেটাও হতে পারে, অন্য কারণও হতে পারে, কিন্তু ওর বিভৎস জ্বর ছিল। ওটা 3 দিনও আমার জ্বরে ভুগেছে, কিন্তু আমি এফেক্টেড হইনি। আর জানি না মানে লোকের কাছে শোনা, আমি পুরোপুরিভাবে যে জিনিসটা বিলিভ করি তাও না, আবার বলে নাকি যে ওই রাশ হালকা রাশ ভারী এই ব্যাপারটা থাকে, সো এটাও কোন একটা কারণ ম্যাটার করে। কারণ আমার যে রাশিটা সেটা হলো মীন রাশি, মীন রাশিটা তোমার একটা হালকা রাশি, ঠিক আছে? তো এই রাশিগুলো অনেক ফিল করে। আর তাছাড়া কুষ্ঠিগত দিক থেকে আমি ওগুলো একটু ফলো করি, ওখানে আছে যে আমি যেই লগ্নে জন্ম, আমি এই স্পিরিটগুলো আমি ফিল করতে পারবো বা পারি, আর এগুলো আমি বুঝি, ঠিক আছে? বিশ্বাসের ব্যাপার, আমি বিশ্বাস করি, আর আমি যেহেতু বিশ্বাস করি আমি ফিল করতে পারি, কারণ আমার সাথে লাইফে এরম কিছু ঘটনা ঘটে গেছে, মানে যেগুলো তোমায় বললে তুমি বলবে যে এটা কি হয়। এবার আসি শিলিগুড়িতে, 500 কিলোমিটার এদিকে। শিলিগুড়িতে আমি শিলিগুড়িতে আছি আজকে অনেক বছর। শিলিগুড়িতে গত বছর 1 বছরের জন্য আমি একটা বাড়িতে যাই, মানে 1 বছরের জন্য যাইনি, কথাটা ভুল, মানে 1 বছরই থাকা হয়েছে বাড়িটাতে, কিন্তু আমার প্ল্যান ছিল এই বাড়িটাতে আমি থেকে যাব, কারণ মালিক এত ভালো। মার ছেলে ফায়ার সার্ভিসে চাকরি করে, ডে একদিন নাইট একদিন ডিউটি, আচ্ছা ঠিক আছে? আর মা ওপরেই থাকে, বৃদ্ধ মা, তো কোনো মানে ঝামেলাই নেই।
আমি আমার মতো করে, আর যেহেতু আমি ফার্মাতে চাকরি করি, তোমার অনেক রাত হয় ফিরতে, তো গেটের চাবি পুরো নিচটাই আমার বলতে পারো। তো আমি যখন বাড়িটাতে প্রথম এন্টার করি তখন বাড়িটাতে একটা ফ্যামিলি না, মানে নাতি আর দিদা ছিল, বা ঠাকুমা আর নাতি এরম কেউ একজন ছিল একটা রুমে, আর বাকি 4টে রুম খালি ছিল, এর মধ্যে আমি একটাতে। আচ্ছা। আর ওরা উপরে থাকে, মানে দাদা আর কাকিমা উপরে থাকে। তো আমি যখন বাড়িটাতে যাই, যখন থাকতে শুরু করি, আমি একটা সিঙ্গেল রুমই নিয়েছিলাম। আর আমার বাথরুমটা কমন ছিল না, কিন্তু ছিল পেছন দিকে। বাড়ির প্রত্যেকটা বাথরুমই পেছন দিকে, একটা কুয়ো আছে, কুয়োর পাড়েই সবগুলো বাথরুম। আর ওটা আমার পার্সোনালি ইউজ হতো, কিন্তু ছিল পেছনে। আচ্ছা, বাড়িটাতে বাবাইদা থাকার যখন আমি থাকতে শুরু করলাম, বাড়িটা একটু মানে শুনে নি, কোথায়? শিলিগুড়ির কোন পাড়া বা কোথায়? শিলিগুড়ি তোমার ওই পাড়া, ওই বাড়িটা। আচ্ছা। 3তলা বাড়ি, নিচটা পুরোটা রেন্টের জন্যই ওনারা করেছেন, আর উপরে থাকে মার ছেলে, এর উপরটা খালি, এর উপরটা ফাঁকা, মানে ওই ওর দাদা আসলে থাকে, ওর দাদা কলকাতায় থাকে, আর নিচটা পুরোটা ভাড়ার জন্য। তো আমি না রোজ দিন রাতে খুব ডিস্টার্ব হতাম। কেন ডিস্টার্ব হতাম? কোনো এনার্জির জন্য না, ওই ঠাকুমার নাতি রোজ দিন ঝামেলা করতো। আর একটা যেটা টেনেন্ট ছিল, হ্যাঁ, আর আমি না খুব ফেড আপ হয়ে গেছিলাম। রাত্রিবেলা আমার কাজ করতে তো ল্যাপটপে, আর কন্টিনিউয়াসলি ওখান থেকে নয়েজ এসেই যাচ্ছে, এখানকার মতো এখন যেরকম হচ্ছে আর কি। তো ওটা বিভৎস লেভেলের বাজে একটা জায়গায় চলে যায়। তো আমি একদিন মালিককে বললাম যে দাদা আমি চলে যাব। বলছে তোমার যেতে হবে না, আমরা ওদেরকে উঠিয়ে দেব, তুমি কেন যাবে? তো ওনাকে ওয়ার্নিং দেয়, উনি উঠে যায়। পুরো নিচটা ফাঁকা, আমি একা, আমার তো প্রবলেম নেই, আমি থাকছি আমার মতো করে। আমার আরও ভালো হয়েছে যেহেতু আমি একা থাকি। এখন গোটা নিচটাতে তুমি একা? আমি একা। তো অ্যাজ সাচ আমার কোনো সমস্যা হচ্ছিল না, আমি আসছি যাচ্ছি থাকছি। আমার পেছনেই 2টো রুম ছিল, যেগুলো আগেও ফাঁকা ছিল, এখনও ফাঁকা, আর ওরা থাকতো আমার উল্টো দিকের রুমে। ডিস্টারবেন্সটা শুরু হয় যেদিন থেকে আমি কাজ করছি, ল্যাপটপে কাজ করছি, হঠাৎ করে মাঝরাতে একটা হাতে তালি দেওয়ার মতো একটা আওয়াজ আসে, ঠাস করে। তো আমি ইগনোর করি, হতেই পারে, রাত্রিবেলা কত কিছু হতে পারে, কুকুর ফুকুর হয়ে করতে পারে। আচ্ছা, কিছুক্ষণ পর আবার 2টো আওয়াজ হয়, হাতে তালি দেওয়া, হাতে তালির। তো আমি বাইরে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে আমি ওই ব্যালকনিটা দিয়ে যাই, নিচের প্যাসেজটা দিয়ে যাই, গিয়ে ওই রুমটার দরজাগুলো খোলাই, ঠিক আছে? তো জাস্ট হ্যাজবোল্টটা লাগানো, হ্যাজবোল্টটা খুলে হাতে তালি মানে কি, মানে একটাই তালি না, মানে হাততালি দেওয়া? হাততালি, এরম। আচ্ছা। একটা ইংলিশ সিনেমা ছিল, আমার নামটা এখন মনে পড়ছে না, ওই কাবারটা এরকম খুলতো, এরকম হাততালি দিয়ে আমার হাতটা ঢুকে যেত। সরি, আমার মনে পড়ছে না, মনে পড়লে পরে বলবো। আই ডোন্ট নো, বিহাইন্ড দ্য ক্যামেরা পুপুন আছে, তাই আমি একটুখানি জিজ্ঞেস করে নিচ্ছি, তোর মনে আছে বাই এনি চান্স? ইট সিনেমাটাতে একটা ক্ল্যাপিং এরকম সিন ছিল, বাট পরে মনে পড়লে আমি আপনাদেরকেও জানাবো। বাট ইট ওয়াজ আ ভেরি মানে একটা কেমন যেন ইরি টাইপের একটা মুভি। আলমারির মাথার উপরে ভূতটা, হ্যাঁ এক্স্যাক্টলি। কনজুরিং মেবি পরে মনে পড়ছিল, কিন্তু ওই হাত এরকম তালি দিত। হ্যাঁ, রাইট, সরি, প্লিজ গো হেড। তো আমি দরজাটায় খুলে দেখি যে ঘর তো ফাঁকা, ঠিক আছে, 2টো রুমই ফাঁকা, ইভেন কিচেনটাও ফাঁকা, তো কিছু জায়গায় নেই। তারপর আমি চলে আসি, শেষ। তারপরে আর কোনো আওয়াজ পাইনি, আমি শুয়ে গেছি। আচ্ছা, 2-3 দিন পর আবার মনে হলো একটা মানুষ যদি একটা মানে খালি ফাঁকা রুমের মধ্যে যদি কথা বললে আমাদের ইকো হয় না, তো একটা মানুষ যদি ওপর থেকে জাম্প দিয়ে মেঝেতে পড়ে তাহলে একটা আওয়াজ হয়, ঠিক আছে, মানে চটি শুদ্ধ যদি পড়ে একটা আওয়াজ হয়, চিট টাইপের একটা আওয়াজ হয়, যে ওপর থেকে কেউ নিচে পড়লো। যেমন অনেক সময় টিকটিকি যখন দেখবেন, যখন পরে নিচে একটা চিট টাইপের একটা আওয়াজ হয়, ঠিক আছে, তখন আমরা বুঝি যে কিছু একটা পড়েছে। তো হুট করে এরকম একটা আওয়াজ পেলাম।
তো আমার মনে হয়েছে কোয়াইট আনন্যাচারাল, এটা ন্যাচারাল আওয়াজ নয়, আর ওই রুমটা থেকে ওটা আসছে। আমি একটু ওয়েট করে যাই যে দেখি আর কোনো নয়েজ বা আর কোনো সাউন্ড আমি পাই কি না। এবার আমি কাজ ফাজ বন্ধ করে চুপ করে বসে আছি যে দেখি কোনো আওয়াজ পাই কি না। বেশ কিছুক্ষণ আমি আওয়াজ পাইনি। এবার মনে হলো ঠিক আছে চলো ইগনোর করি, শুয়ে পড়ি। রাত্রি অনেক হয়েছে, প্রায় 3:45 বাজে, শুয়ে পড়ি। আর আমার লেট নাইট শোয়ার একটা এখনও হ্যাবিট, ঠিক আছে। তো শুয়ে পড়েছি, জাস্ট শুয়েছি, জাস্ট শুলাম, আবার সেই আওয়াজটা। কেউ লাভ দিলে পড়ে যেরকম হয়, কেউ জানতে পড়েছে। সঙ্গে সঙ্গে আমি উঠলাম, উঠে আমি ওই রুমটাতে আবার গেলাম, কারণ ওই রুমটা থেকে আসছে। কেন বুঝছি, আমার এখানে আমার পেছনে একটা ডোর আছে, ওই ডোরটা আবার ওই রুমটাকে কানেক্ট করে। এই কারণে আমি খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি যে এই রুমটার মধ্যেই আওয়াজটা হচ্ছে। তো আমি বাইরে দিয়ে, আর এটা আবার দুদিক দিয়ে লাগানো, তো আমি ভেতর দিয়ে যাওয়া যায় না, আমার বাইরে দিয়ে যেতে হবে। তো আমি গেছি, আবার দরজা খুলে দেখলাম, আমার ফোনের ফ্ল্যাশ চালিয়ে কিছু পাচ্ছি না, কোনো কিছু নেই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। চলে আসলাম। এই দিন রাতও গেল। ঠিক এর পরের দিন বা 2-3 দিন পর আমি স্বামীজি মোড় ওখানে দাঁড়িয়ে আমি স্মোক করছিলাম, ঠিক আছে। এরম সময় ওই যে ঠাকুমার নাতির কথা বলেছিলাম, ওই ঠাকুমাটা আমার পাশ দিয়ে যাচ্ছিল। এসে বলছে, দীপ ভালো আছো? আমি বললাম হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনি? বলে হ্যাঁ ভালো আছি। তুমি কি ওই বাড়িতে এখনও আছো? বললাম হ্যাঁ, দেখো আমি তো ওই বাড়িতে, উনি নিজের থেকেই বলছে, আমার এতটা ইন্টারেস্ট নেই। উনি যদি দেখো আমি তো অনেকটা দিন এই বাড়িতে ছিলাম, আমি বলবো কি এখন এই বাড়িটা ছেড়ে দাও। কেন? বলছে এই বাড়িতে কিছু একটা আছে। আচ্ছা কি আছে? আপনার নাতি আপনার সঙ্গে ডেলি ঝামেলা করতো, মালিক পয়সা পায়, এই জন্য এই বাড়িতে কিছু একটা আছে। 3-4 মাসের ভাড়া পায়, ওগুলো দিতে পারেননি, এই কারণে এই বাড়িতে কিছু আছে। বলছে না দেখো তুমি অন্যভাবে বলতেই পারো। এখন কিন্তু ওনার নাতির নাম ছিল, এখন কিন্তু খুব ভালোভাবে কাজ করছে এই বাড়িতে। আমি অনেকটা দিন থেকেছি, তো আমাদের শুধু অনেক মানে লস হয়েছে, কাজ চলে যায়, ঋণ হয়ে গেছি আমরা, এগুলো কিন্তু আমাদের হয়েছে। তো তোমার সঙ্গে যেন না হয় আমি তোমাকে সাবধান করছি। আর এই বাড়িতে কোনো ভাড়াটি বেশি দিন টেকে না। মালিক কিন্তু খারাপ না, মালিক ভালো, কিন্তু এই বাড়িতে টেকে না। এবার তুমি বাকিটা বুঝে নাও, এটা তোমার ব্যাপার, তুমি শিক্ষিত ছেলে, এই বলে টলে উনি চলে গেছে। ওকে ফাইন, আমি মানে উনিও চলে গেছে, আমিও মাথার থেকে আমার বেরিয়ে গেছে, ঠিক আছে চলো আমি আমার কাজ ফাজ করে আমি রাতেরবেলা বাড়িতে গেছি। আচ্ছা, এইবার আমি আমাদের ওখান থেকেই একটা আমার বন্ধু, ওকে আমি নিয়ে আসি, ও ট্রান্সফার নেয় শিলিগুড়িতে, ওকে আমি পাশের রুমটা ভাড়া করে দিয়েছি। এরপর আমি একটা ল্যাপটপ সারাই করাই মার্কেটে, ওই ছেলেটা রুম খুঁজছিল, ওকে আমি আরেকটা রুম যে ছিল ওটার মধ্যে ভাড়া করে দিয়েছি। এবার 3টে ফ্যামিলি। আর আমার পেছনের রুমটা যেটার মধ্যে থেকে আমি আওয়াজটা পাই, ওই রুমটা ফাঁকা, কারণ ওই রুমটা কারোর পছন্দ হয় না, ওই রুমটা ফাঁকা। ওই রুমের মধ্যে একটা মার ছেলে এসে ভাড়া নিল। এবার নিচটা পুরো প্যাকড, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নেই, খুব সুন্দরভাবে চলছে। আচ্ছা, 4-5 মাস পর হঠাৎ একদিন আমার পাশের রুমের ছেলেটা ওর মাকে মারছে। প্রায় দিনই ওদের মধ্যে একটা ঝামেলা চলে, কিন্তু ওর মাকে রীতিমতো মারছে খুবভাবে। তো আমার ওইগুলো আবার একটু আমার মানে ডিস্টারবেন্স দেয় যে এটা তো অন্যায়। তো মানে কলেজ লাইফে পলিটিক্স করেছি, তো এই কারণে ওগুলো দেখলে আবার প্রোটেস্ট চলে যায় আর কি, ওগুলো আটকানোর জন্য। তো গেছি, গিয়ে আমি ওকে আটকালাম, বোঝালাম, বুঝিয়ে চলে এসেছি। পরদিন ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায়, তো ওর সাথে আমার রাস্তায় দেখা হয় পরদিন। বলছে, দীপদা তোমায় আমি একটা কথা বলি, এই বাড়িটাতে ঢুকলেই না আমার কেমন যেন মাথা গরম হয়ে থাকে। আমার মনে হয় যে আমি হয় মাকে মারি, নয় আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা করি। দীপদা আমি যখন বাইরে থাকি তখন খুব ভালো থাকি, বাড়িতে ঢুকলেই না মানে কেমন মনে হয় আমি প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। ইভেন কাজ ফাজে আমার খুব এফেক্ট হচ্ছে, আমি কাজ করতে পারছি না ঠিকভাবে। মাও চাকরি করে, কিন্তু মার কাজটাও আজকে আর নেই এই 2 মাসের মধ্যেই। তো আমার
মনে হচ্ছে এই বাড়িটাতে আমরা থাকতে পারবো না। আমি বললাম দেখ এরম কিছুই না, এত ভালো মালিক আর এরম বাড়িকে কি আর পাবি, থেকে যা। বলছে না দীপদা, আমি জানো যখন আমি ঘুমাই, ও নিজের থেকেই আমায় বলছে, যখন আমি শুই রাত্রিবেলা, ধরো আমার গলার মধ্যে একটা চেন আছে, চেনটা খুলে যায়। এক এক দিন সকালবেলা দেখি চেনটা খুলে মাটিতে পড়ে আছে, এক এক দিন দেখি আংটি খুলে মাটিতে পড়ে আছে। ঠিক আছে, ওর হাতে একটা রূপোর একটা ইয়ে আছে, রিসলেট বা বালার মতো আছে, রিসলেট না বালা, ওটা খুলে যায়। তো আমার না একটু ডাউট হয়ে যায়, আচ্ছা কোয়াইট ন্যাচারাল যে হাড়টা খুলে পড়লো, হাড় বড়, বিছড়ি ঘুম আমার মতো খুলে পড়তেই পড়ে, কিন্তু একটা আংটি হাত থেকে খুলে পড়াটা এটা একটা মানে কেরম মনে হলো ব্যাপারটা। কোনো ধাতু ওর শরীরে থাকছে না। আচ্ছা, ব্যাপারটা হলো ওই জায়গায় যে কোনো ধাতু ওর শরীরে থাকে, আর ও শুতো ওই রুমটাতে, যে রুমটা থেকে আওয়াজগুলো আসতো, আর ওর মা শুতো ওই পেছনের রুমটাতে। ঠিক আছে, আচ্ছা, তো ওদেরও সেম, মালিকের কাছে কয়েক মাস ধরে ভাড়া দিতে পারছে না, 4-5 মাস, 3-4 মাস হয়ে গেছে ভাড়া দিতে পারছে না, ঋণ ফিন হয়ে গেছে এরম ব্যাপার। তো আমার যে ওই বলেছিলাম না ল্যাপটপের সার্ভিস করতো যে ছেলেটাকে আমি নিয়ে এসেছিলাম, ফ্যামিলিটাকে, ওর মিসেস খুব শান্তশিষ্ট, আর ওর একটা ছোট্ট মেয়ে আছে, ওর শালাও থাকতো ওর সাথে। ব্যাপারটা কী হয়েছে, একদিন খুব ঝামেলা এই রেন্ট ফেন্ট নিয়ে। তখন ওই ছেলেটা যে ল্যাপটপ সার্ভিস করতো, সেই ছেলেটা এসে প্রোটেস্ট করেছে মালিকের হয়ে, যে আপনারা ভাড়া দিতে পারবেন না সেটা আপনাদের প্রবলেম, কিন্তু ভূত ফুত আছে এসব কোনো ব্যাপার বলবেন না, বাজে কথা, এটা আপনাদের নেচার। ঠিক আছে, যে আপনারা এখানে থাকবেন না। অনেক ঝগড়া আমি শুনি, ঝগড়া ঝামেলা, আমি আর কিছু বলিনি। মানে বাড়ির মালিক তো ওকে বলেনি এগুলো বলার জন্য নাকি? না, বাড়ির মালিক বলে, ও নিজের থেকেই বলেছে, যেহেতু কাকিমাকেও ভালোবাসে, আমিও কাকিমাকে ভালোবাসতাম, রেসপেক্ট করতাম, তো আমি বলার আগেই ও বলেছে। আচ্ছা, ওরা উঠে যায়, মার ছেলে চলে গেল। এর ঠিক 3-4 দিন পর আমি যেই ফার্স্ট আমার যে বন্ধুটাকে নিয়ে আসছিলাম, ও বিয়ে করার পর ও ঘরটা ছেড়ে দেয়। বিয়ে করার পর 4-5 মাস ছিল ওই রুমটাতে, ও ঘর ছেড়ে দেয় সাডেনলি। আমি বললাম কী হয়েছে? বলছে তোমায় আমি পরে বলবো, আপাতত এটা ধরে নাও যে আমার একটা রুম হচ্ছে না, ঠিক আছে, আমার 2-3টে রুম লাগবে, এ কথা বলে ঘর ছেড়ে দেয়। আচ্ছা, এবার বাড়িতে দুজন, আমরা, এক ল্যাপটপ সার্ভিসের ওই ছেলেটা আর আমি। আমরা আবার প্ল্যান করছিলাম, ও আমায় বলছিল দীপদা একটা কাজ করো, আর কাউকে এই বাড়িতে ঢুকতে দেবো না, এই সাইডটা পুরোটা তুমি নিয়ে নাও, এই সাইডটা পুরোটা আমি নিয়ে নেব, বাস আমরা দুজন মিলে থাকবো নিচে। বললাম হ্যাঁ নেওয়া যায়, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক কাট্টু 7 দিন পর রাত্রি 2:30, কেউ গ্রিলের তালা খুলছে, বেরো 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 এরম একটা খুব জুতো পড়ছে, বেরাবে এরম একটা আওয়াজ শুনছি। কি হয়েছে? লাইট জ্বালালাম, বেরোলাম, বেরিয়ে দেখছি ওরা বেরিয়ে যাচ্ছে রাত্রি 2:30-3টার সময়। ছেলেটার বাড়ি কুচবিহার, ওই যে ল্যাপটপ সার্ভিসের ছেলেটা, ওদের বাড়ি কুচবিহার থেকেও আরও ভেতরে। আমি বলছি আরে কোথায় যাচ্ছ? ওর মানে ছেলেটার চোখ ফোকগুলো খুব লাল হয়ে আছে, জল জল করছে, ওর মিসেসও চোখে জল, মানে কান্নাকাটি করছে। মেয়েটা কোলে বলছে দীপদা এই বাড়িতে থেকো না, যদি ভালো চাও এই বাড়িতে থেকো না, তুমি বেরিয়ে যাও, আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এত রাতে? বলছে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে এখন। ইভেন ওর যে মানে মিসেসের যে ভাই থাকতো, ওর শালা, ও কান্নাকাটি করছে যে আমি আর থাকবো না, আমি এখন বেরিয়ে যাব। কি হয়েছে কি সেটা তো বলবে। বলছে আমরা শুয়েছিলাম, আমি, আমার মিসেস আর মাঝখানে বাচ্চা। হঠাৎ করে আমার মিসেস ওর গলা চিপে ধরে আছে আর ছটফট করছে, কিছু সাউন্ড করতে পারছে না। মানে ভদ্রমহিলার গলা টিপে আছে কেউ? হ্যাঁ, আর ভদ্রমহিলাও নিজের গলা ধরে আছে। ঠিক আছে, মহিলার এটা ফিল হচ্ছে যে মহিলাকে কেউ গলা টিপছে, মহিলা কিছু সাউন্ড করছে, বাঁচার চেষ্টা করছে এরকম কিছু একটা। রাত্রি 2:30, মানে গভীর রাত্রি। তো ওই ছেলেটা যে মানে ওর হাজব্যান্ড ওকে ধরতে যায়,
ওর হাজব্যান্ডকে ও এরম থাপ্পড় মারে, বলছে তুমি বিশ্বাস করতে পারো না দীপদা, মানে ও হাত তোলার মতো মেয়েই না, আর জীবনে কোনোদিন হাত তোলেনি। আর ওর থাপ্পড় এতটা লাগবে, এতটুকু আমার সাইজ দেখো আর ওর সাইজ দেখো, ঠিক আছে? কিন্তু তুমি বিশ্বাস করো, মনে হচ্ছে কোনো একটা প্রাপ্তবয়স্ক মানুষ আমাকে থাপ্পড় মেরেছে। আমার ঘাড়ের এইখানটায় এত ব্যথা করছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি বেরিয়ে যাবো। এত রাতে কোথায় বেরিয়ে যাবো যে একটা মুহূর্ত থাকবো না। আমি মাকে ফোন করেছি, মা বলে যে এক্ষুনি বেরা, দরকার হয় রাস্তায় থাক, কিন্তু বাড়িতে থাকিস না। আচ্ছা, চলে গেল ওরা। আমি তো রাতে বাড়িতে, ওই রাতটা কোনো রকম কেটে গেছে। আচ্ছা, পরদিন ছেলেটার সাথে আমার দেখা হয় রাস্তায়। বললাম, আরে কোথায় যাচ্ছ, কী করছো? বলছে আমি একটা বাড়ি নিয়েছি এখানে, ওই বাড়ির আশেপাশেই ও আরেকটা বাড়ি নেয়। বলছে আমি এখানে একটা বাড়ি নিয়েছি, ওখানে থাকবো, আর কাল আমি যাচ্ছি কুচবিহার। আজকে সকালবেলা মিসেসদের পাঠিয়ে দিয়েছি, আর আমি যাচ্ছি ওখানে গিয়ে আমি একটু মিসেসকে দেখাতে হবে, কারণ ওর খুব জ্বর, মিসেসের কাল রাত্রি থেকে খুব জ্বর। আচ্ছা ঠিক আছে, জানিও আমায়। এর পরদিন আবার মালিক, মানে আমার যে কাকিমা যে বাড়িতে থাকতাম, মালিক মহিলার ওনার ছেলে আবার কলকাতা চলে যাবে ট্রিটমেন্টে। তো আমায় বললো, দীপ এই অবস্থা, এরম সিচুয়েশন, তুমি কি থাকতে পারবে? আমি না গেলে নাই হয়, আমার ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আর উনি হার্টের পেশেন্ট। তো আমি বললাম, বয়স্ক মানুষ কি না কি হয়ে যাবে, এরপর আমার একটা গিল্টি লাগবে যে আমার জন্য উনি ট্রিটমেন্টে যেতে পারেনি, আমি যদি এখন না বলে দিই ও যা ট্রিটমেন্টটা করতে পারবে না। ঠিক আছে, যাও, অসুবিধা নেই, আমি আছি, ঠিক আছে। কারণ আমার সাথে সেরকম কোনো ইনসিডেন্ট এখন অবধি হয়নি। আর তার মধ্যে তুমি প্রচণ্ড সাহসী, এতক্ষণ ধরে যা শুনছি। না, ভয় লাগে, কিন্তু ম্যানেজ করতে পারি আর কি, ওইটুকু, ঠিক আছে। মানে সারভাইভ করার মতো আমি সারভাইভ করে যাই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো ওরা চলে গেল কলকাতায়। পুরো বাড়িটা, এন্টায়ার বাড়িটা ফাঁকা, এন্টায়ার বাড়িতে আমি একা। আচ্ছা, 7-8 ওরা প্রায় 12 দিনের মতো ছিল না। এর মধ্যে মাঝখানে একদিন ওই ল্যাপটপ সার্ভিসের ছেলেটা এসেছিল ওর ঘর থেকে কিছু জিনিস নেবে, কারণ ওরা তো জিনিসপত্র ছাড়াই বেরিয়ে গেছিলো, হুট করে বেরিয়ে গেছিলো রাত্রিবেলা। তা আমায় বলছে, দীপদা, আমাদের ওখানে একজনের সাথে আমরা কথা বলেছি, তান্ত্রিক উনি। তো আমার মিসেস ওনাকে বলেছেন যে আমি তো রোজ দিন ঘরে পুজো দিই, রোজ দিন প্রদীপ জ্বালাই, কেন আমার ঘরে এই সমস্যাটা হবে? ঠাকুরের মন্দির আছে। তো উনি নাকি হাসতে হাসতে বলেছে যে প্রদীপটা তো তুই শ্মশানে জ্বালাস। সরি, প্রদীপটা তুই শ্মশানে জ্বালাস? প্রদীপটা তো তুই শ্মশানে জ্বালাস। ঘরটাই হয়ে আছে শ্মশানের মতন। এই কথাটা না, মানে আমায় খুব মানে এফেক্ট করেছে, আর আমার কানে বারবার বাজছে এই কথাটা, যে প্রদীপটা তুই শ্মশানে জ্বালাস। জাস্ট এইটুকুই বলেছে, বুঝে বাকিটা তুমি বুঝে নাও দীপদা, কথা বলে ওরা বেরিয়ে গেছে। এরপর কথাটা শুনলাম, শোনার পর আমারও একটা ভয় স্বাভাবিক ফিল হবে। মানে তুমি তো তার কাছ থেকে শুনেছো, তোমার কাছ থেকে আমরা শুনেই, মানে স্টেটমেন্টটা একটা অদ্ভুত টাইপের না, মানে ঠিক। এরপর আমি, যেহেতু বাড়িটা ফাঁকা, আমি মাঝে মধ্যে এই বাড়িতেও থাকতাম। 12 দিন আমি কোনো রকম করে কাটিয়েছি, ঠিক আছে। আমি রোজ দিন রাত্রিবেলা থাকিনি, এক দিন 2 দিন থাকতাম বন্ধুর বাড়িতে, আর বাকি বন্ধু বাড়ির মিলিটিলি থেকেছি। আর যেদিন রাত্রিবেলা থাকতাম সেদিন পুরো লাইট ফাইট জ্বালিয়ে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়তাম, ঠিক আছে। আচ্ছা, এইবার ওরা আসলো, আসার পর বাড়িওয়ালা আসলো, নর্মাল ব্যাপার, ওরা আসছে থাকছে। ওরা আসার 3-4 দিন পর আমি বলেছিলাম প্রথমেই যে ছেলেটা অফিসে চাকরি করে, একদিন তার ডে, একদিন তার নাইট ডিউটি। আচ্ছা, যেহেতু বাড়িটা পুরোটা এখন নিচটা ফাঁকা, সেহেতু ওর স্কুটিটা, মানে আমার মালিকের স্কুটিটা, ওটা তোমার আমার ওই দরজার সামনে রাখতো। ও আর গ্যারেজে রাখতো না, কারণ এখন তো স্কুটি রাখার কেউ নেই, শুধুমাত্র আমার গাড়িটা থাকে সিঁড়ির নিচে, তো ওটা ও আমার দরজার সামনে রেখে দিত। আচ্ছা, হঠাৎ একদিন রাত্রিবেলা আমি কিছু একটা লিখছি, আমার আবার মাঝে মধ্যে তোমার এই 2-3 লাইনের আর্টিকেল লিখি।
লিখছি। আর মালিকের যে কাকিমার ছেলে সবসময় আমায় ডাকতো দীপ ভাই বলে ডাকতো আমায়। হঠাৎ করে আমায় ডাকলো, দরজায় নক করলো, দীপ ভাই। তো আমি শুনলাম যে দা, আবার ডাকলো দীপ ভাই। তো আমি তোমার উঠলাম, উঠে তোমার জাস্ট টি শার্টটা নিলাম, টি শার্টটা পরলাম, পরে আমি দরজাটা খুললাম, খুলে দেখি নিচটা পুরোটা অন্ধকার, কেউ নেই। তো আমি ঘরে ঢুকে গেছি। আমি ভাবলাম যে তোমার ডেকে উপরে চলে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 রাত্রি, 3:30 পৌনে 4টা বাজে। আরে এই সময় ডাকলো, আচ্ছা ফোন করি, কিছু কি প্রবলেম হয়েছে নাকি, কাকিমা অসুস্থ নাকি। আচ্ছা, এটা ফোনটা করার আগে আমি একবার দেখলাম যে স্কুটিটা, আমি যে বাইরে বেরোলাম হুট করে মনে পড়লো দরজা খুলে তো আমি স্কুটিটা দেখতে পাইনি। মানে সেদিনকে নাইট ডিউটি, সেদিন নাইট ডিউটি। আরে বাপ রে বাপ, আমি হাউ ডিড ইউ ম্যানেজ, কি করে থাকলে? আমি দরজাটা আবার খুললাম কনফার্ম হওয়ার জন্য স্কুটিটা কি আছে না নেই। লাইট জ্বালালাম বাইরের, দেখলাম স্কুটি নেই। গ্যারেজ খুললাম, গ্যারেজের মধ্যে স্কুটি নেই, মানে বাড়িতেই নেই। বাড়িতে নেই। ঘরে গেলাম, লাইট অফ করলাম, দরজা বন্ধ করলাম, গিয়ে চুপ করে কিছুক্ষণ বসলাম বিছানায়। বসে আমি ফোন করলাম, তাও আমি কনফার্ম হব যে আদৌ আছে না নেই। ফোন করলাম, দুবারের মাথায় ফোনটা রিসিভ করলো। হ্যাঁ দীপ ভাই বলো। তো তুমি কি আমায় ডাকলে? ডাকলে মানে তুমি কি আমায় ডেকেছো একটু আগে, কিছু কি অসুবিধে? আচ্ছা আমি তো অফিসে গো, আজকে তোমার নাইট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা আমি রেখে দিই। বলছি কেন, কিছু অসুবিধা হয়েছে? কারণ ওরাও ব্যাপারটা জানতো, ঠিক আছে, যে এত ঘটনা হচ্ছে বাড়িতে, কিছু কি অসুবিধা হয়েছে? আমার কিছু অসুবিধা বলতে আমায় এক্ষুনি তুমি ডেকেছো, তোমার আওয়াজ দিয়ে কেউ একজন আমায় ডেকেছে। আমি বাইরে বেরিয়ে দেখলাম তোমার স্কুটিটা নাই, তাই ফোন করলাম, কনফার্ম হলাম। আর এই মুহূর্তটা থেকে আমার মনে হয় যে আমার বাড়িটা ছেড়ে দেওয়া দরকার। এরপরে থেকে গেলে আমি বেশি সাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে আমি হয়তো আমার একটা ক্ষতি হতে পারে। আর ডে বাই ডে আমার কাজটা যেও খুব এফেক্ট হচ্ছিল, যেটা ওই দিদিমা আমায় বলেছিল, কারেক্ট কারেক্ট কারেক্ট, ওইগুলো কিন্তু আমার সাথে হচ্ছিল। এরপরে আমি বাড়িটা ছেড়ে দিই, ছেড়ে শিফট করে যাই অন্য জায়গায়। তোমার অনেক সাহস যে তুমি এতদিন ছিলে ওই বাড়িটাতে। আমি আমার মনে হয় আমার সঙ্গে যদি এটা হতো, আমি মনে হয় বহু আগে বাড়িটা ছেড়ে দিতাম। আমি ওর বন্ধুর সাথে কথা বলছিলাম এক্ষুনি বসে, তা সেও ওই বাড়িটাতে এরকমই এক্সপিরিয়েন্স করেছে বলল। মানে ও গেছিল বন্ধু স্বাভাবিক বাড়িতে, তোমার ওই কুয়োর পাড়ের ঘটনাটা হ্যাঁ আমি শুনলাম ওর কাছ থেকে। তুমি বিশ্বাস করবে না দিদি ও বাবাইদা, যদি ওই বাড়িটাতে এই ঘরটাতে তুমি যেতে না, তুমি যে কেউ যতজন আমার বাড়িতে গেছে সবাই ফিল করেছে যে পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। যখনই ওই কুয়োর পাড়ে গিয়ে ওই বাসন ফাসন মাজার সময় হয়, তখনই ফিল করে কেউ পেছনে একজন দাঁড়িয়ে দেখছে। সেটা একজন না দুজন না, আমার বাড়িতে যতজন 1 বছরে গেছে প্রত্যেকে কথাটা বলেছে। ঠিক এই কথাটাই বললো। আমি জানি না আপনাদের এই দুটো ঘটনা শুনে কেমন লাগছে, বাট আমার দৃঢ় বিশ্বাস, মানে কোথাও না কোথাও যেন আমাদের একটু হলেও বিশ্বাস করতে বাধ্য করবে যেই ধরনের ইনসিডেন্টসগুলো ঘটেছে ওই সময় আর কি, এই শিলিগুড়ির এই বাড়িটাতে। বা যদি ধরে নিই যে সেদিন যখন তুমি জাস্ট একটা প্যারানর্মাল এক্সপিডিশনের জন্য কলকাতার ওই ফ্ল্যাটটাতে বা ওই বিল্ডিংটাতে গিয়েছিলে আর কি, কোথাও না কোথাও আমাদেরকে একটু নাড়িয়ে দিয়ে যাবে বা বিশ্বাস করতে মনে হয় বাধ্য করবে। একটা কথা একটু জিজ্ঞেস করি, তুমি এই শিলিগুড়ির বাড়ির এই ঘটনাটা কতদিন আগের? এই লাস্ট ইয়ারের ঘটনা। আমি এই মানে 2024-24 ঘটনা। আমি মার্চ মাসে বাড়ি শিফট করলাম, এই 25-এর মার্চ মাসে আমি বাড়ি শিফট করলাম। এবং বাড়ির যে মালিক, দ্য ওনার,
তারা কোনো রকম মানে এটাকে রেমেডি হিসাবে কোনো কিছু? না, আমি অনেকবার বলেছিলাম, কিন্তু ওরা অ্যাকচুয়ালি বলছে আমাদের ওপরে তো কোনো সমস্যা নেই, এই কারণে ওরা নিচের সমস্যাটাকে ওরা মানতে চাচ্ছে না। কিন্তু ওরা কিন্তু দেখছে যে কন্টিনিউয়াসলি যারাই আসছে সবার সাথে এই প্রবলেমগুলো হতে চলেছে বা হয়েই গেছে। যেহেতু বাড়িটার নিচটা এরমভাবে একটা মানে রোদের ফসলও তোমার ওই বাড়িতে ঢোকে না, নিচটা পুরোটা এরম, পুরো অন্ধকার থাকে নিচটা সবসময়, বুঝতে পেরেছ? দ্বীপের আরও একটা ঘটনা আমি প্রথমেই বলেছিলাম এপিসোডটা যখন শুরু হচ্ছিল যে এপিসোডটা একটু লম্বা হবে, একটু বড়। তো দুটো আমরা অলরেডি শুনে নিলাম, এবং আরও দুটো ঘটনা আছে যেটা আগরতলার, তাই তো? আগরতলার, কিন্তু সেটা আমরা রেকর্ড করব আজকেই, আমরা আজকে শ্যুট করব আজকেই, কিন্তু আপনাদের সামনে আসবে এটা পরের সপ্তাহে। কারণ এপিসোডটা যেহেতু লম্বা, টাইমটা একটা ম্যাটার করে, সেই জন্য আমরা উই হ্যাভ টু গো হ্যাড অ্যান্ড ডিভাইডেড ইন্টু 2 পার্টস। সো আজকের মতন এখানে শেষ। তবে যারা যারা আমাদের এই এপিসোডটা দেখেছেন প্লিজ ভুলবেন না পরের এপিসোডটা দেখার জন্য, কারণ ইট ইজ গোয়িং টু বি আ কন্টিনিউয়েশন। আর যারা সেকেন্ড এপিসোডটা দেখতে যাচ্ছেন তারা কিন্তু প্লিজ ফার্স্ট এপিসোডটা মিস করবেন না, তো এটা বলে দেওয়া উচিত। আর সেকেন্ড এপিসোডটা যখন শুরু হবে সেখানে কোনো রিক্যাপ থাকবে না, ইট ইজ জাস্ট গোয়িং টু বি স্মল ইনফরমেশন যে ইট ইজ আ কন্টিনিউয়েশন অফ দ্য ফার্স্ট পার্ট। এবং যারা যারা দেখতে ইচ্ছুক বা আপনাদেরকে এই সাবজেক্টটা ইন্ট্রিগ করে, আপনারা প্লিজ পার্ট 1টা দেখতে ভুলবেন না। আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট তো থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।